তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের এই ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি তোমরা দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষার জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি খুব সহজ সরল ভাষায় নোটসটি লিখেছি। তোমাদের আশা করি পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে একটি ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হয়। আমি কি ভূমিকা লিখেছি তোমরা দেখো। ভূমিকা: মধ্যযুগে ভারতে সুলতানি শাসনকালে ভূমি রাজস্ব ছিল সম্রাটের আয়ের প্রধান উৎস। আদায়কৃত রাজস্ব শাসক শ্রেণীর লোকেদের মধ্যে বিতরণ করার উপায় হিসাবে এ যুগে নতুন এক প্রথা প্রবর্তন করা হয়। এই প্রথা ইকতা প্রথা নামে পরিচিত। ইকতা প্রথা বুঝতে পারছো, ভূমি রাজস্বের একটি কর হচ্ছে এই ইকতা কর। অর্থাৎ এই ইকতা দেখতে পাচ্ছ, ইকতা একটি আরবি শব্দ। ইকতা কি? একটি আরবি শব্দ। এই ইকতা যার অর্থ, অর্থাৎ ইকতা শব্দের অর্থ কি? ইকতা শব্দের অর্থ হলো এলাকা বা অংশ বা ভাগ। ঐতিহাসিক ইরফান হাবিব ইকতা ব্যবস্থার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইসলামের আইন অনুসারে কৃষকের উৎপাদন ফসলের কৃষক যে ফসল উৎপন্ন করছে সেই ফসলের উদ্বৃত্তের একটি অংশ, উদ্বৃত্ত কথার অর্থ হলো উচ্ছিষ্ট, মানে যেই অংশটা বাড়তি পড়ে যায়, অর্থাৎ উৎপাদিত ফসলের অতিরিক্ত ফসল বা বাড়তি ফসলটাকে উৎবৃষ্ট বা উচ্ছিষ্ট বলা হয়। এই উদ্বৃত্ত একটি অংশ কর হিসাবে আদায় করে তা প্রাদেশিক মুসলিম শাসকদের মধ্যে বন্টন করার প্রথাকে ইকতা প্রথা বলে। অর্থাৎ তৎকালীন শাসনকালে, যে সুলতানি শাসনকালে শাসকরা কিন্তু এইভাবে রাজস্ব কর আদায় করত, ভূমি রাজস্ব কর আদায় নিত ইকতা প্রথার মাধ্যমে। ইকতা ব্যবস্থার বিবর্তন, অর্থাৎ ইকতা ব্যবস্থার কি পরিবর্তন ঘটেছে তা তোমরা দেখে নাও। সুলতান ইলতুৎমিশের সময়কাল থেকেই ইকতা প্রথা প্রচলিত হয় এবং তার আমলে, অর্থাৎ ইলতুৎমিশের আমল থেকেই ইকতা প্রথার বিভিন্ন পরিবর্তন সাধিত হয় বা বিভিন্ন পরিবর্তন ঘটে। তোমরা প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ, ইলতুৎমিশের আমলে ইকতা প্রথার প্রচলন ও পরিবর্তন। অর্থাৎ সুলতান ইলতুৎমিশের আমলে এই ইকতা প্রথার কি পরিবর্তন ঘটেছিল, কি বিবর্তন ঘটেছিল তা তোমরা দেখে নাও। মূলত সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই সুলতান ইলতুৎমিশ ভারতে ইকতা প্রথা প্রচলন করেন। ইকতা প্রথা প্রচলন তাহলে কে করেছিল? সুলতান ইলতুৎমিশ। কেন করেছিল? কি? সামন্ততান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য। এই সামন্ততান্ত্রিক প্রথাকে দমন করার জন্য কিন্তু সুলতান ইলতুৎমিশ এই ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থার প্রচলন ঘটিয়েছিল। তিনি ইকতাদারদের মধ্যে বদলির নীতি প্রচলন করেন। প্রশাসনিক ও কেন্দ্রীয় স্তরে দৃঢ় কেন্দ্রীভবনের নীতি গ্রহণ করলে ইকতাদাররা সুলতানের সহায়ক হয়ে উঠতে বাধ্য হয়। সুলতানের সহায়ক হয়ে বাধ্য হয়, ইকতাদাররা সহায়ক হতে বাধ্য হয়েছিল। এরপর কি? বলবনের আমলে, অর্থাৎ সুলতান বলবনের আমলে এই ইকতা ব্যবস্থার কি পরিবর্তন ঘটেছে তোমরা দেখে নাও। বলবনের আমলে কেন্দ্রীকরণের নীতি আরও সুদৃঢ় হয়। তিনি কঠোরভাবে বা সুদৃঢ়ভাবে হিসাব পরীক্ষা করার নীতি গ্রহণ করেন এবং এই কাজের জন্য খোয়াজা নামের এক শ্রেণীর রাজকর্মচারী নিয়োগ করেন। তার আমলে ইকতাদারদের নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে। একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু সৈন্য রাখা হয়, নির্দিষ্ট সংখ্যক সৈন্য মজুত করা হয়। বলবনের আমলে ইকতা প্রথা বংশানুক্রমিক ছিল না। সুলতান বলবনের আমলে কি এই ইকতা ব্যবস্থা কিন্তু তখন
তখন বংশানুক্রমিক ছিল নাকি? বংশানুক্রমিক মানে তার ছেলে অর্থাৎ বংশানুক্রমিকভাবে চলে আসছে, সেই প্রথা কিন্তু ছিল না। এর পরবর্তী পয়েন্ট 3 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, আলাউদ্দিন খলজির আমলে। আলাউদ্দিন খলজির আমলে ইকতা ব্যবস্থা কীরূপ ছিল, বা ইকতা ব্যবস্থা আলাউদ্দিন খলজির আমলে কী ধরনের ছিল, কী ধরনের প্রথা ছিল, এই ইকতা ব্যবস্থার কী পরিবর্তন ঘটেছে তোমরা দেখে নাও। আলাউদ্দিন খলজির আমলে সাম্রাজ্যের আয়তন বহুগুণে বৃদ্ধি পায়, ফলে জমির পরিমাণও বৃদ্ধি পায়। এর ফলে ইকতা প্রথার বিভিন্ন পরিবর্তন সাধন করেন আলাউদ্দিন। এর ফলে কি, যেহেতু সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পাচ্ছে, সেহেতু কিন্তু জমির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এর ফলে যেহেতু জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার জন্য ইকতা প্রথার বিভিন্ন পরিবর্তনও করেছিলেন আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি তিনি কী ব্যবস্থা প্রচলন করেছিলেন দেখে নাও। এই ইকতা ব্যবস্থা তিনি কেবলমাত্র দিল্লি থেকে দূরবর্তী এলাকাগুলিতে ইকতা প্রদানের নীতি গ্রহণ করেন। দিল্লি থেকে কি তার দূরবর্তী এলাকাতেও তিনি কিন্তু ইকতা প্রদানের নীতি গ্রহণ করেন। দিল্লি ও তার নিকটবর্তী এলাকাগুলিকে খালিসা জমিতে পরিণত করে সরাসরি রাজস্ব আদায়ের নীতি গৃহীত হয়। তিনি প্রতিটি জমির রাজস্বের হার নির্দিষ্ট করে দেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতে হবে, প্রত্যেকটা জমি মাফিক কিন্তু নির্দিষ্ট তাদের রাজস্ব কর দিতে হতো কৃষকদের। ইকতাদারদের হিসাব পরীক্ষার ক্ষেত্রে আরও কড়াকড়ি শুরু হয়। শুধুমাত্র সেনাপতিকে ইকতা প্রদান করে সৈন্যদের সরাসরি বেতন দেওয়ার নীতি গৃহীত হয়। এরপর 4 নম্বর পয়েন্টটা দেখে নাও, গিয়াসউদ্দিন তুগলকের আমলে। এই গিয়াসউদ্দিন তুগলকের আমলে ইকতা ব্যবস্থা কীরূপ ছিল তা তোমরা দেখে নাও। গিয়াসউদ্দিন তুগলক স্থির করেন যে যদি কোনো ইকতাদার তার প্রাপ্যের 1/10 ভাগ বা 1/10 অর্থাৎ 10 ভাগের কি 1 ভাগ বা কি 11 ভাগের 1 ভাগ বেশি রাজস্ব আদায় করতো, তাহলে তা ক্ষমার চোখে দেখা হতো। বলা বাহুল্য, গিয়াসউদ্দিন তুগলকের আমলে ইকতাদারদের উপর সুলতানের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে, অর্থাৎ কিন্তু একটা বাধ্যতামূলক তোমরা দেখতে পাচ্ছ কর তখন আদায় করা হতো, এই রাজস্ব কর আদায় করা হতো এই ইকতা ব্যবস্থার মাধ্যমে। এরপর তোমরা 5 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, মোহাম্মদ বিন তুগলকের আমলে, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের আমলে কী ধরনের প্রথা ছিল, এই ইকতা ব্যবস্থার কী রূপ ছিল তোমরা দেখে নাও। মোহাম্মদ বিন তুগলককে সুলতানদের নগদে বেতন দেওয়ার নীতি গ্রহণ করেন, অর্থাৎ তখন কিন্তু নগদে বেতন দিতে হতো, নগদে বেতন দেওয়ার প্রদানের নীতি গ্রহণ করেন মোহাম্মদ বিন তুগলক। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক নগদে দেবে বলে এরকম সিদ্ধান্ত নেয় সেনাদের, তার সেনা দলকে নগদে বেতন দেওয়ার কথা ভাবে। তার আমলে রাজস্ব আদায় ও সেনাবাহিনীর পোষণ এই দুটি বিষয়কে পৃথক করে দেন। ইকতার প্রশাসনিক দায়িত্ব থেকে সেনাপতিদের সরিয়ে দেওয়া হয়। ইকতার প্রশাসনিক কাজ থেকে, অর্থাৎ যে সমস্ত সরকারি কাজ থেকে, প্রশাসনিক কাজ থেকে, সমস্ত দিক থেকে, এই ধরনের প্রশাসনিক দিক থেকে কিন্তু সেনাপতিদের কিন্তু সরিয়ে দেওয়া হয়। মোহাম্মদ বিন তুগলক সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানে ইচ্ছুক ব্যক্তিকে ইকতা প্রদানের নীতি গ্রহণ করে। এরপর কি, ফিরোজ শাহ তুগলকের আমলে। ফিরোজ শাহ তুগলকের আমলে ইকতাদারদের উপর সুলতানের নিয়ন্ত্রণ বহুলাংশে হ্রাস পায়, অর্থাৎ অনেকটা কিন্তু হ্রাস পায় সে সময়। তিনি অভিজাতদের বেতন বৃদ্ধি ঘটান এবং হিসাব পরীক্ষার বিষয়টি অনেক শিথিল হয়ে পড়ে। তার আমলে কি, রাষ্ট্রের মোট আয়ের বা জমার হিসাব তৈরি করা হয়। রাষ্ট্রে কতটা পরিমাণ মোট রাজস্ব আদায় হচ্ছে, কতটা পরিমাণ আয় বাড়ছে, তার কিন্তু হিসেব তৈরি করা হয়। এই নির্দিষ্ট জমার বেশি রাজস্ব ইকতাদারদের প্রদান করতে হতো না, অর্থাৎ অতিরিক্ত কিন্তু প্রদান করতে হতো না। তিনি ইকতা প্রথাকে বংশানুক্রমিক করেন,
এবং প্রচুর ইক্তা বিতরণের ফলে খালিসা জমির পরিমাণ কমে গিয়ে রাষ্ট্রের আয় হ্রাস পায়। এর পরবর্তী পয়েন্ট অর্থাৎ 7 নম্বর পয়েন্ট কি দেখতে পাচ্ছ? সৈয়দ ও লোদি আমলে অর্থাৎ সৈয়দ শাসনকালে ও লোদি শাসনকালে কি হয়েছিল তোমরা এই ইক্তা ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে জেনে নাও। সৈয়দ ও লোদি আমলে ইক্তা কথাটির পরিবর্তে সরকার ও পরগনা শব্দ দুটি ব্যবহৃত হয়। সে সময় কি সরকার ও পরগনা সেই দুটি শব্দ ব্যবহার করা হয়। কয়েকটি পরগনা নিয়ে একটি সরকার গঠিত হতো বা সরকার গঠিত হয়। এই সময়কালে ইক্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেও মূলত কাঠামো বজায় থাকে। সবশেষে অধ্যাপক আশরাফের মন্তব্যকে দিয়ে আলোচনায় পরিসমাপ্তি ঘটানো যায়। তিনি বলেছেন, অর্থাৎ আশরাফ কি বলেছেন? অধ্যাপক আশরাফ তিনি বলেছেন, ক্রমাগত একের পর এক দুর্বল সুলতান সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার কারণে অর্থাৎ সিংহাসনে বসার কারণে কিন্তু ইক্কা হয়েছে। এটা তোমরা টাইপিং মিস্টেকের জন্য ভুল হয়েছে, তোমরা ইক্তা লিখে নেবে। ইক্তার অধিকারী নিরবিচ্ছিন্নভাবে ইক্তা ভোগ দখলের সুযোগ পেত এবং তার ফলে এই জায়গির প্রায় তার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়াতো। ফলস্বরূপ ধীরে ধীরে এই ব্যবস্থা অবসানের পথ এগিয়ে যায়। এই ছিল আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি 8 নম্বরের বড় প্রশ্নের আলোচনা প্রথম অধ্যায় থেকে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি, তোমরা ধীরে ধীরে প্রশ্নটি পড়ো, মুখস্থ করো, খাতায় অল্প অল্প করে লিখে লিখে পড়ার চেষ্টা করো। অবশ্যই যদি পরীক্ষায় প্রশ্নটি আসে অবশ্যই লিখে আসতে পারবে যদি পড়া থাকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।